বাংলার বুকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি মাথাচাড়া দিচ্ছে। বিধানসভার বুকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি যেভাবে হিন্দু মুসলিম করছেন, বিরোধী দলনেতাও সেখানে অবশ্যই কোনো অংশে কম নয়। কিভাবে দেখছো পুরো বিষয়টাকে? বিষয়টা তো বলছি যে কম্পিটিটিভ কমিউনালিজম, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, এই শব্দটা আমরা রাষ্ট্রবিজ্ঞানের বর্তমান ধারায় খুব পড়ছি, জানতে পারছি, বুঝতে পারছি, এবং তার কম্পিটিটিভ কমিউনালিজমের বর্তমান অবস্থাটা পশ্চিমবঙ্গের দিকে তাকালে আমরা বুঝতে পারব। কিন্তু এর পাল্টা কী হবে? পাল্টা হবে হচ্ছে তাদের যে লোকগুলোর নাম নিয়ে তারা কথা বলছেন, সেই ধর্মাচরণ, সেই মানুষগুলোর যে জীবনচর্যা, তাদের রেখে যাওয়া যে দর্শন, সেই দর্শনকে আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়া। আমি উদাহরণ দিচ্ছি, শুভেন্দু অধিকারীর সেদিনকে দাঁড়িয়ে ওখানে রামকৃষ্ণ স্মরণম করছেন। কে এই রামকৃষ্ণ? যিনি বাংলার নবজাগরণের ইতিহাসের অন্যতম অংশ। রামকৃষ্ণের কথা মতো আমরা দেখেছিলাম যে জলকে কেউ পানি বলেন, কেউ ওয়াটার বলেন, কেউ ওটাকে জল বলেন, কিন্তু আসলে ওটা জল। এটি যে ব্যক্তি বলেছিলেন তার নামে উৎসর্গিত একটি মন্ত্র পড়ে এখানে সাম্প্রদায়িক রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী। আমি আবেদন করব, এই বাংলার হাজার হাজার রামকৃষ্ণ অনুরাগী আছেন, বিবেকানন্দ অনুরাগী আছেন, তারা এটার থেকে বুঝতে পারছেন না যে রামকৃষ্ণকে রাজনীতির ময়দানে ব্যবহার করা হচ্ছে। এটা অন্যায় নয়? আপনি ধর্ম নিয়ে বলছেন, ধর্ম নিয়ে বলবার সময় উস্কানি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, বলছেন মুসলমানরা যদি এখন রিটালিয়েট করে তাহলে সামলাতে পারবে তো। রিটালিয়েশনের প্রশ্ন কেন আসছে? আপনি কি করতে আছেন? আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রীও বটে, তা আপনার কাজ হচ্ছে যে কোনো রকমের ঘটনা, রিটালিয়েশনের প্রশ্ন বা অ্যাকশনের প্রশ্ন আসবে কেন? রাজ্যে যদি একটি গভর্নমেন্ট থাকে, তার কাজ হচ্ছে গভর্নেন্স দেওয়া। যে গভর্নেন্স দেওয়ার ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ল অ্যান্ড অর্ডার রক্ষা করা, রাজ্য সরকারের এটা কাজ। তাহলে যিনি আসলে দাঙ্গা ব্যাপারটাকে, ধর্মটর্মগুলো উঠিয়ে দাও, কি হয়? মারামারি হয়, এ ওকে মারবে, ও তাকে মারবে, লুটপাট হয়, এই তো। তাহলে আসলে এই মারামারি, লুটপাট এগুলো কারা করে? বদমাইশ, গুন্ডা, মস্তান, যারা এই ধরনের কাজ করে। সরকারের কাজ কি সাধারণভাবে? দাঙ্গা হলে তো আলাদা কোনো ডিউটি নয়, এটা তো সরকারের রেগুলার ল অ্যান্ড অর্ডার ডিউটির মধ্যে পড়ে। সরকার সেই কাজটি না করে ওইখানে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে মুসলমানরা যদি রিটালিয়েট করে। আসলে এটা খুব খারাপ এবং নিকৃষ্ট ধরনের একটি রাজনীতির পরিচয়, যে রাজনীতির একটাই লক্ষ্য হচ্ছে আমাকে 5 বছর অন্তর অন্তর ভোটে জিতে যেতে হবে। যেখানে শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন যে তারা হিন্দুদের ভোট পেয়েছেন এবং মমতা ব্যানার্জি মানে তৃণমূল মুসলিমদের ভোটে জিতেছে, এই যে ভোট হিন্দু মুসলিম ভাগ করে দেওয়া করছেন দুজনেই। শুভেন্দু অধিকারী বলতে পারবেন একজনও মুসলিম লোক ওনাদের ভোট দেননি? মমতা ব্যানার্জি বলতে পারবেন একজন হিন্দু লোক ভোট দেয়নি? এটা সম্ভব? ভারতের নির্বাচনী ইতিহাসে, পরিসংখ্যানের ইতিহাসকে যদি আমরা দেখি, এটা এত বেশি করে মিক্সড বোলের মতন এই ভোটের চিত্র। আসলে এটা না, এই ন্যারেটিভটাও দীর্ঘদিন ধরে আরএসএফ সেট করেছে। মুসলিম ভোট ব্যাংক, হিন্দু ভোট ব্যাংক, যা কোনো দিন ছিল না। পঞ্চায়েত ভোটের সময় ঘুরতে গিয়ে দেখলাম যে এসসি বেল্ট, আচ্ছা বেল্ট হয় নাকি কোনো জায়গায়? এসসি বেল্ট, ওটা নাকি বিজেপি, ওখানটা খুব বেশি। ওটা মুসলিম বেল্ট, ওখানে নাকি মুসলিম ভোটটা তৃণমূল একটু বেশি। তাহলে ভাগ করছো মানুষের মধ্যে, এটা তো সবাই ভোটার। তো ভোটারের মধ্যে যারা ভাগ করে তারা অত্যন্ত ঘৃণিত, নিকৃষ্ট, এবং আমি বিশ্বাস করি যে এরা রাজনীতিতে থাকা মানে আমাদের দেশের স্থিতি, শান্তি, শৃঙ্খলা এবং সাংবিধানিক যে ঐক্য, সেটা ধ্বংস হয়ে যায়। মমতা ব্যানার্জি তো বলছেন যে আমাকে মুসলিম লীগ বলছেন, আপনারা তো মুসলিম লীগের সাহায্যে ভোটে যেতে, মানে ভোট ইতিহাসে যাবার কি আছে আমি তো বুঝতে পারছি না। মুসলিম লীগের আমি বারবার একটা কথা বলছি, কে কোথায় কে সাহায্য নেন না নেন সেটা তো পরের কথা। আজকে দাঁড়িয়ে মুসলিম লীগ শব্দটাকে নিয়ে এত ঘৃণার কারণটা কোন জায়গায়? কেন বারবার করে এই টার্মটা ব্যবহার করা হয়? কই আর 5টা রাজনৈতিক দলের নাম বলা হয় না কেন? তার কারণ হচ্ছে এই পুরনো ইতিহাসটাকে একটু খোঁচা দিয়ে দেওয়া, দেশভাগের আগের ইতিহাসটাকে খোঁচা দিয়ে দেওয়া। আমার প্রশ্ন হচ্ছে আজকের প্রজন্মের কাছে সাম্প্রদায়িকতাটা আজকের বিপদের মতন করে দেখতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি ঠিক আগের মতন করে এটাকে ভাবতে যাই, দ্যাট উইল নট শো এনি লাইট টু আস। আমাদের কাজ হচ্ছে যে রাজনীতিটাকে সঠিক জায়গায় রাখা, নিজেদের স্বার্থে এমন কিছু না করা যাতে
এই সমাজের বুকে কতটা আরও দীর্ঘ সময়ের জন্য প্রসারিত হতে পারে। সাম্প্রদায়িকতা বাড়লে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দিনের শেষে দাঁড়িয়ে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে আমাদের এই বাংলার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। লেট আস রিয়েলাইজ দ্যাট ক্ষমতায় তো অনেক কিছু করে থাকা যায়, কিন্তু ক্ষমতায় থাকার থেকেও বড় বিষয় হচ্ছে যে সঠিক কাজ করার জন্য ক্ষমতায় থাকা। যে কাজের জন্য আপনি এসছেন, লেটস ডিসচার্জ দ্যাট ডিউটি। কিন্তু এই যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে, যেখানে রাম মন্দির ভার্সেস বাবরি মসজিদ এই প্রতিযোগিতা, সেইখানে মানে কিভাবে মোকাবিলা করবে বামেরা বা জগন্নাথ মন্দিরও বটে। বামেদের তো পথ খুঁজে বার করে নিতে হবে এরভাবেই। বামেদের রাজনীতি তো খুব পরিষ্কার পথে, কোনোদিন তো মানে চেনা পথে হয় না, মসৃণ পথে হবেও না। এটা লেট আস অ্যাকসেপ্ট দিস ভেরি ক্লিয়ারলি। বাম রাজনীতি মসৃণ পথে হয়নি, এটা বামেরা সবচাইতে ভালো জানে। ফলে এই রকম চূড়ান্ত মেরুকরণের সময় বাম রাজনীতি যে কাজ, তাদের যে ডিউটি, সেটা তাদের করে যেতে হবে, এই কথাটা বলে যেতে হবে। সত্যকে অস্বীকার যদি কেউ করতে চান, তাহলে সেটা সত্যের প্রতি অপলাপ করা হবে। আমি যেটা বলবো যে লেটস নট ডু এনি ইনজাস্টিস টু দি ট্রুথ, লেটস অ্যাকসেপ্ট দি ট্রুথ, যে সত্য বলছে যে আজকে দাঁড়িয়ে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি আমাদের এখানে প্রিভেল করছে, এবং সত্য এটাও বলছে যে বামেদের দায়িত্ব হচ্ছে তাকে কমব্যাট করা। এই কমব্যাট করার যে কাজ, সেই কাজ আমাদের করতে হবে। দেয়ার ইজ নো শর্টকাট। এবং সেটা আমি আবার বলছি যে দীর্ঘ সময় পশ্চিমবঙ্গে যে 34 বছরের বামফ্রন্ট সরকারের সময়টা তোমরা দেখেছো, এই সময়টা তো একদিনে আসেনি, এটা কিন্তু দীর্ঘ সময়। আমি একটা বই পড়েছিলাম, ইয়াং বেঙ্গল টু কমিউনিস্ট বেঙ্গল, মানে কতটা সময়ের কথা বলা হচ্ছে বলো তো। নবজাগরণের ইতিহাস যদি আমরা না পড়ি, বামপন্থী রাজনীতি বাংলার তার রুট আমরা বুঝতে পারবো না। সেই সময় সামাজিক যে প্রেক্ষাপট বদল হয়েছিল নবজাগরণের মধ্য দিয়ে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই বাংলায় কিন্তু দীর্ঘ সময় বাম রাজনীতি চলেছে। আর এই প্রেক্ষাপটকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর তার জন্য আবার একটা কোনো জায়গায় বাংলার সামাজিক একটা নবজাগরণের প্রয়োজন আছে মানুষের। এই যে সামনে 26-এর নির্বাচন, বামেদের বারে বারে শুনতে হয় শূন্য। বিধানসভায় সত্যিই তো ধর্ম নিয়ে আলোচনা করা হচ্ছে, তার বিরোধিতা করার জন্য তো কোনো অবস্থান নেই বামেদের। সেই শূন্য দশা কি কাটাতে পারবে বাম? আমি আবার বলছি, এই রকম ভবিষ্যৎবাণী করাটা বামপন্থী রাজনীতির কোনো স্বভাবের মধ্যে পড়ে না। শূন্য কাটবে কি শূন্য কাটবে, প্রস্তুত তো থাকতে হবে, আজও প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় প্রস্তুত থাকতে হবে। বামপন্থী মানুষের কাজ হচ্ছে সমাজে যখন এই ঘৃণা ছড়ানো হচ্ছে, ঘৃণা ছড়ানোর সমস্ত যন্ত্রগুলোকে বিকল্প করার জন্য যে লড়াই, সেটা করা। এর কোনো শর্টকাট হয় না। ফলে 26 না 27 না 25 না 24 এই রকম কোনো একটা সংখ্যা দিয়ে, সময় দিয়ে বাম রাজনীতির প্রাসঙ্গিকতাকে যদি আপনি বিচার করতে চান, তাহলে সেটা সঠিক বিচার হবে না। বামপন্থী রাজনীতিকে দেখতে হবে তারা যে প্রশ্নটা এই সময়ে তুলছেন, ওয়েদার দোজ কোয়েশ্চেন্স আর রেলিভেন্ট। বামপন্থীরা কাজ কারবারের কথা বলছেন, বামপন্থীরা বলছেন বেকারের হাতে কাজ দাও, বামপন্থীরা বলছেন মানুষের সামাজিক সুরক্ষা দাও, বামপন্থীরা বলছেন যে দেশের মোট জিডিপির 10% অন্ততপক্ষে শিক্ষা খাতে ব্যয় করা হোক। বামপন্থীরা বলছেন যে ছেলে মেয়েগুলো এই লকডাউনের সময় স্কুল ছুট হলো, তারা আবার স্কুলে ফিরুক। বামপন্থীরা বলছেন স্কুল বন্ধ করো না, স্কুল চালাও। তাহলে বলুন, শিক্ষা নিয়ে কথা বললে, কাজ নিয়ে কথা বললে যদি এবং তারপরেও তারা যদি শূন্য হয়ে যান, সেটা নিয়ে নাচানাচি করার কোনো বিষয় কি ঘটে না। বরং কেন তারা শূন্য হয়ে যাচ্ছেন, এটা মানুষকে বিবেচনার মধ্যে রাখতে হবে। এবং মানুষকে যদি এটা বিবেচনার মধ্যে আনা যায়, মানুষের বিবেচনায়, তাহলে কিন্তু আমরা আগামী সময় একটা এই বাংলার যে একটা মিশ্র সংস্কৃতি এবং সকলে মিলে এগিয়ে যাওয়ার যে সংস্কৃতি, শান্তি রক্ষা করে এগিয়ে যাওয়ার সংস্কৃতি, তাকে আমরা রাখতে পারব।